আসলে অ্যাবসলিউট ট্রুথ বলে আসলে কিছু আছে কিনা এটাও আমি আসলে বলতে পারি না, কিন্তু এই অ্যাবসলিউট ট্রুথ বলতে যে কিছু আছে এটা যে আপনি শিওর না, এই বিষয়ে কি আপনি অ্যাবসলিউটলি ট্রুথ, নাকি এটা তো আপনার সংশয় আছে ভাই? আচ্ছা মনসুর ভাই, আপনি তো বিবর্তন তত্ত্ব নিয়ে আলোচনা করছিলেন। যদি আপনি চান আমি এই বিষয় নিয়ে একটু আপনার সাথে কথা বলতে পারি। আপনার ইচ্ছা ভাই, আপনি এক কাজ করেন না কেন, আপনি তো স্রষ্টাতে এখনো সন্দেহাতীত হন নাই, তাই না? স্রষ্টার বিশ্বাসের উপরে, স্রষ্টার উপরে, অস্তিত্বের উপরে, ঠিক কিনা? না, স্রষ্টা বিশ্বাস, স্রষ্টা জিনিসটা তো আমি আসলে এখনো তার কোনো মানে আপনি একটা এক কাজ করুন, পাইনি, আজকে এখানে তাই না? দেখেন আমাদের এখানে অনেক অনেকে আমরা আছি। আপনার যে মতাদর্শ আছে, যে রিয়েলিটি সম্পর্কে আপনি যেটা পোষণ করেন, যে মতটা পোষণ করেন, ওই মতের উপরে আমাদেরকে একটু কনভিন্স করেন তো, যে আপনার মতে আমরা চলে যাই সবাই। হ্যাঁ, আপনি যদি মনে করেন আপনি নাস্তিক হন, আপনার নাস্তিকতা এর মধ্যে আমাদেরকে কনভিন্স করুন, আমাদেরকে নাস্তিক মানান। আপনি যদি এরকম অজ্ঞবাদী হয়ে থাকেন, আমাদেরকে অজ্ঞবাদী মানান, আপনি মানানোর জন্য একটা কনভিন্স করার চেষ্টা করেন। আপনি যদি হয়ে থাকেন এরকম যে আপনি একজন যে কোনো মতাদর্শের উপরে থাকে, আপনার মতাদর্শ আমাদের উপরে এরকম কিছু যুক্তি দিয়ে দেখান তো যে আপনার মতাদর্শ হচ্ছে সঠিক এবং গ্রহণযোগ্য সবার জন্য। হুম, আপনি যদি একার এরকম হয়ে থাকে, বা এটা আমার পার্সোনাল বিলিফ, আমি অন্য কেউ এরকম বিলিফ করুক সেটা আমি চাই না। না, আপনি যদি মনে করেন আপনার মতাদর্শ সত্য, সেই মতাদর্শকে যুক্তি, তত্ত্ব, প্রমাণ সহকারে এটা আমাদের সাথে এটা আলোচনা করে প্রমাণ করুন, যাতে আমরা এটা আপনার মতাদর্শের উপরে আমরা সেটা গ্রহণ করতে পারি, সত্য বলে হিসেবে মেনে নিতে পারি। ঠিক আছে? আপনি মতাদর্শ বলতে আসলে কি বুঝাচ্ছেন? মানে মতাদর্শ তো কি বিভিন্ন রকম আছে এখন। কমিউনিজম আছে, সোশ্যালিজম আছে, তারপরে ইসলাম আছে, তারপরে বিভিন্ন মতাদর্শ আছে। এই তো রিয়ালিটির উপরে আপনি ভাই, এই রিয়ালিটি কোথা থেকে আসলো? এটা কি এমনি এমনি হয়ে গেল ম্যাজিকের মতো, নাকি এর পিছনে কোনো কারণ আছে, এবং সেই কারণটা কি? আপনি তো নিশ্চয়ই একটা কিছু ধারণা আছে, আপনার একটা কনসেপ্ট আছে। এই যে ধারণা আপনার, যে ধারণা আপনি মনে করেন সত্য এবং সবার জন্য গ্রহণযোগ্য, সেটাই আমাদের সঙ্গে শেয়ার করুন, যাতে আমরা ওই ধারণার দিকে সবাই একসাথে এগ্রি করতে পারি, একমত হতে পারি এবং গ্রহণ করতে পারি। কারণ যারা সত্য, সেটাই তো আমরা ফলো করবো, তাই না? না, আসলে তো ব্যাপারটা তো এরকম না যে আমরা কোনো কিছুকে একেবারে ধ্রুব সত্য মেনে নিয়ে সেটাই পালন করতে হবে। সেটা না করলে যে আম, আ, মানে সেটা যদি না করা হয় তাইলেই যে তাকে শাস্তি দেওয়া হবে বা মরার পরে এরকম পাবে ওরকম পাবে। আমি ব্যক্তিগতভাবে এরকম কোনো বিশ্বাস লালন করি না। আর যেহেতু আমি তো কোনো অ্যাক্টিভ ক্লেম নাই, তাই না? আমি তো অ্যাক্টিভ কোনো ক্লেম করছি না যে অমুক জিনিস আছে বা নাই, এরকম তো কোনো ক্লেম আমি করছি না। যেহেতু আমার কোনো ক্লেম নাই, শুধু আমি যিনি ক্লেম করেন বা দাবি করেন, আমি সেই দাবির পক্ষে যদি তিনি কিছু প্রমাণ দিতে চান, যেহেতু দাবি যে করে তিনি প্রমাণ দেন। যদি আপনারা কিছু প্রমাণ দিতে চান, তাহলে আমরা সেই প্রমাণ নিয়ে আলোচনা করতে পারি। হ্যাঁ, আর যদি আমি চাচ্ছিলাম একটা নির্দিষ্ট বিষয় নিয়ে, যেমন যে কোরআনে বৈজ্ঞানিক মিরাকল নিয়ে কথা বলা হয়, যেমন আমাদের মনসুর ভাইও বলেন মাঝে মাঝে যে কোরআনে এমন অনেক বৈজ্ঞানিক কথা আছে যেগুলো সেই সময় মানুষ জানতো না। ওইখানে টপিকটা বাদে আমি আর একটু আপনার সাথে একটু ক্লিয়ার করার চেষ্টা করি। আপনি যখন একটাকে প্রশ্নবিদ্ধ করবেন কোন একটা সাবজেক্টের উপর, আল্লাহ তাআলা, যেমন আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামে বিশ্বাস করি, তো আপনি এটাতে অবিশ্বাস, আপনার বিশ্বাস হচ্ছে না। তো আপনার বিশ্বাস না হওয়ার পেছনে দুইটা কারণ থাকবে। একটা হলো আপনার কাছে প্রুফ থাকতে হবে, এটার থেকে বেটার কোনো অপশন থাকতে হবে। তো আপনার কাছে এমন যদি প্রুফ থাকে যে আমরা যে মতাদর্শ চলছি সেটা আসলে মানে এতটা দলিলটা শক্তিশালী না, বা এটার মধ্যে কোনো সন্দেহ আছে, আপনি সন্দেহটা আমাদের সামনে উপস্থাপন করতে পারেন। অথবা এটার থেকে বেটার যদি আপনার কাছে কোনো যৌক্তিক কোনো আপনার কাছে কোনো বিষয় থাকে, তো সেটা আমাদের যে কোনো একটা বিষয় আমাদের সামনে উপস্থাপন করেন। আমরা সেই ভিত্তিতে দরকার হলে আপনার সাথে আমরা একমত হয়ে গেলাম, যদি শক্তিশালী আপনার দাবি, যেটা দাবি করবেন সেটার উপর যদি শক্তিশালী দলিল প্রমাণ উপস্থাপন করতে পারেন। তা আপনার কাছে কি আছে কিনা? আচ্ছা, আমি একটু ওনাকে একটা প্রশ্ন করি, যে হচ্ছে আপনি যদি বলেন যে আমি এই মুহূর্তে কোনো কিছু অনুভব করছি না, এটা কি একটা অনুভব করা কিনা ফারাবি ভাই? কোনো জিনিস অনুভব করতেছি না, কিন্তু সেই জিনিসটা কি সেটা তো আপনাকে বলতে হবে, তাই না? তা নাহলে আমি মানে অনুভব করতেছি। ফারাবি ভাই, আপনি একটু বুঝে নেন। কেউ যদি ক্লেম করে আমি কোনো জিনিসই অনুভব করছি না, বাস্তবিকই তো এটা একটা অনুভূতি। বুঝতে পারছেন? এটা সেলফ কন্ট্রাডিক্টরি একটা পজিশন এখানে। যখনই ক্লেম করেন কেউ আমি অনুভব করছি না, এটা তো একটা অনুভূতি, তো সেই জন্য এটা নিজেকে ফলসিফাই করে। তা আমার মনে হয় মুফতি সাহেব আপনি এবার থেকে একটা কিছু দিকে ইঙ্গিত করছেন, সেই ইঙ্গিতটা কি এখানে ওনাকে সরাসরি বলে দেন। তো আমি মূলত যে প্রশ্নটা ওনাকে করছি, যে আপনারা যারা মনে করতেছেন যে আমাদের যে পৃথিবীতে
ধর্মগুলো আছে এই ধর্মগুলোকে আপনারা সত্য মনে করতেছেন না, যেহেতু আমরা ইসলামকে হচ্ছে এখানে প্রেজেন্ট করি, তা আপনি ইসলামকেও হচ্ছে এখানে সত্য মনে করতেছেন না এবং মনে করতেছেন যে আমার যে এই পজিশনটা আছে এই পজিশনটা হচ্ছে সবচেয়ে সঠিক একটা পজিশন, ঠিক আছে? এখন আমাদের প্রশ্ন হলো যে আপনি ওই পজিশনটা আমাদেরকে বুঝাইবেন, এই যে আমরা এখানে যারা আছি সবাইকে বুঝাইবেন এইটা যে আপনার ওই পজিশনটা কেন সত্য এবং সঠিক এবং আমরা কেন সেই পজিশনটাকে অ্যাকসেপ্ট করব। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে যে যদি আপনি আমার কথা বলেন তাহলে আমি বলবো যে আহ, যুক্তি এবং বিজ্ঞান, যখন আমরা কোনো ডিসিশন নিব তখন বিজ্ঞান এবং যুক্তির আলোকে ডিসিশন নিব। আসলে আমাদের উচিত, প্রত্যেকটা মানুষেরই উচিত কোনো কিছুকে অন্ধবিশ্বাস না করে যাচাই বাছাই করা এবং যুক্তি ও বিজ্ঞানের আলোকে আমাদেরকে যে কোনো তথ্য খুঁজে বের করা। আমরা নিজেরা ডিসিশন নিব যৌক্তিক বিচার এবং বৈজ্ঞানিক ভাবে, যেটা আমাদের কাছে প্রমাণিত সেটার উপর ভিত্তি করে আমরা ডিসিশন নেব। তার মানে এই নয় যে এটাই হচ্ছে কি আমাদের ধ্রুব সত্য হিসেবে মেনে নিতে হবে, বরং সময়ের সাথে সাথে যখন আমাদের নতুন তথ্য আসবে সেই তথ্যের উপর ভিত্তি করে আমরা আমাদের চিন্তা ভাবনাকে আরো উন্নত করব। এবং কোনো আইডিওলজির উপর ভিত্তি করে আমরা এরকম ভাবে থাকবো না যে এটা আর কোনো পরিবর্তন হবে না, মানে সব সময়ের জন্য এটাই থাকবে। যেমন বিভিন্ন ধর্মগ্রন্থে আছে, এমন অনেক ব্যাপার স্যাপার আছে যে এর কোনো পরিবর্তন নাই, এখন যেটা আছে 1000 বছর পরেও ঠিক সেটাই হবে। এখন আমরা বিশ্বাস করি যে একসময় মানুষ বিশ্বাস করতো যে সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে। সুতরাং যেহেতু ধর্মগ্রন্থে আছে, বিভিন্ন ধর্মগ্রন্থে, প্রাচীন ধর্মগ্রন্থেও আছে, সেহেতু এটা যেহেতু পরিবর্তনশীল না, সেহেতু আমাদের এটাই মেনে নিতে হবে, এটা অপরিবর্তনীয়। আমি ব্যক্তিগতভাবে এরকম কোনো মতাদর্শে বিশ্বাস করি না এবং আমি মনে করি যে আমাদের কাছে বৈজ্ঞানিকভাবে এবং যৌক্তিকভাবে যে তথ্য বা যে ইনফরমেশন আসবে সেটাকে আমাদের গ্রহণ করতে হবে। কোনো আইডিওলজির উপর ভিত্তি করে আমাদের অন্ধবিশ্বাস করা যাবে না। এটাই হচ্ছে আমার মতামত। হ্যাঁ, হ্যাঁ, আমি তো এখানে ওনাকে কিছু প্রশ্ন করবো, তার আগে একটু একটা কথা বলে নেই। সেটা হচ্ছে, দেখেন, আমাদের তো আসলে প্রিন্সিপালটা এরকম না যে আমরা হচ্ছে যে শুধুমাত্র, মানে আমরা এটা তো বলতেছি না আপনাকে যে ধর্মগ্রন্থে বলা আছে তাই মেনে নেন। আমাদের ক্লেমটা হচ্ছে যে আমরা যে সোর্সকে আপনার হচ্ছে যে ভিত্তি করতেছি, সেই সোর্সটা হচ্ছে যে এমন একটা সোর্স যেখান থেকে ভুল কোনো ইনফরমেশন আসাটা পসিবল না, যেটা হচ্ছে যে একেবারে নিশ্চিত জ্ঞান আমাদেরকে দেয়, যেটা বিজ্ঞান বা যুক্তি আমাদেরকে দিতে পারে না। এই কারণে আমরা বলি যে ওই যে আপনি যে বললেন ধর্মগ্রন্থে লেখা আছে সেই কারণে মানতে হবে, এখন ওই ধর্মগ্রন্থটা এমন, সেটা সব ধর্মগ্রন্থের কথা বলতেছি না, আমরা আমাদেরটার কথা বলতেছি। আমাদেরটা এমন, যেটা এমন একটা সোর্স থেকে আসছে যেই সোর্স থেকে কোনো ভুল ইনফরমেশন আসাটা পসিবল না। এই কারণেই এটা আমরা বলতেছি এটা মোর লজিক্যাল। এটা লজিক্যাল যে আপনি ওই সোর্স থেকে আসা কোনো জ্ঞানকে বিনা দ্বিধায় বিনা প্রশ্নে মেনে নিবেন, দুনিয়াবি মানুষের জ্ঞানের ঊর্ধ্বে সেটাকে আপনি প্রাধান্য দিবেন, কারণ মানুষের জ্ঞানের মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে, অনেক ভ্রান্তি মানুষের মধ্যে আছে। এবার 2 নম্বর প্রশ্ন আপনার কাছে আমি যেটা বলতে চাই, এটা হচ্ছে যে আপনি তো যুক্তি এবং বিজ্ঞানের মাধ্যমে আপনি কোনো কিছুকে গ্রহণ করবেন। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, কোনো কিছু যৌক্তিক, লজিক্যাল হলে কেন আমরা সেটাকে সত্য হিসেবে গ্রহণ করব? হ্যাঁ, শান্ত ভাই যে প্রশ্নটা করেছেন যে আহ, যদি লজিক্যাল বলতে আসলে যদি কোনো আর্গুমেন্ট যদি সাউন্ড হয়, মানে প্রিমিস গুলো সাউন্ড হয়, মানে সত্য হয়, তাহলে তার আর্গুমেন্টও সত্য হয়। এটা হচ্ছে কথা, ঠিক আছে? আচ্ছা, তো মানে এটা তো লজিকের নিয়ম, তাই না? যে যদি কোনো আর্গুমেন্টের প্রেমিস গুলো সত্য হয় তাহলে তার কনক্লুশন অবশ্যই সত্য হবে। তো এটা তো লজিকের নিয়মই। তাহলে আমরা কেন নেব? এটা তো লজিকেরই নিয়ম, তাই না? আমি যদি এখন লজিক বা দেখেন, যুক্তি ফলো করি তাহলে তো আমি মেনে নিব, তাই না? এখন দেখেন এই জায়গাতে আমরা কিন্তু, মানে আপনি যে জায়গাতে গিয়ে থামছেন সেটা হচ্ছে কি, যে কোনো কিছু লজিক্যাল হলে সেটাকে সত্য হিসেবে গ্রহণ করতে হবে, কারণ সেটা সত্য। তো ঠিক একইভাবে আমরা বলতেছি যে আমাদের যে সোর্সটা, সেই সোর্সটা হচ্ছে সত্য, সত্য বলে আমরা সেটাকে গ্রহণ করতেছি, তাই না? আচ্ছা, আসেন এখন দ্বিতীয় প্রশ্ন আসেন। আপনার কাছে আমার সিম্পল প্রশ্ন, যে এই যে আপনি লজিকের কথা বলতেছেন, এটা তো কোনো ফিজিক্যাল এন্টিটি না, তাই না? এটা তো একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, তাই না পারাবি হোসেন ভাই? লজিক লজিক তো আসলে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা অ্যাবস্ট্রাক্ট একটা আইডিয়া, এবং যে আইডিয়াটা আসলে আমাদের যে পৃথিবী, যেটা যে আমরা বস্তুগত যে পৃথিবীকে বলি, যে কার্যকারণ নীতির অধীনেই যে চলে, আমরা যে পৃথিবীতে বসবাস করি, জগতে বসবাস করি, সেই কার্যকারণ নিয়ম এবং এই বিষয়গুলোর উপর অভিজ্ঞতা, এইসব বিষয়ের উপর ভিত্তি করে এই লজিকের নিয়মগুলো গড়ে উঠেছে। অর্থাৎ এটা একটা, মানে নিয়ম আপাতত এটা কিভাবে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট আইডিয়াটা
আমাদেরকে হুম। আসলে মানে সত্য বা মিথ্যা বা যৌক্তিকতা যেটাই হোক না অযৌক্তিকতা কেন, নির্ধারণ করতে ব্যবহৃত যেটাই হোক হয়। না কেন, জি। এত লম্বা করার দরকার নেই, যেটাই হোক না কেন, আমার প্রশ্নটা হচ্ছে যে ওই অ্যাবস্ট্রাক্ট আইডিয়াটা যেটাকে আপনি হচ্ছে যে মানতেছেন, যেটাকে আপনি সোর্স হিসেবে নিচ্ছেন, এখন আমার প্রশ্ন হচ্ছে যে কেন অ্যাবস্ট্রাক্ট আইডিয়াটা এক্সিস্ট করে, এটা অ্যান্সারটা একটু দিন। কেন অ্যাবস্ট্রাক্ট আইডিয়া এক্সিস্ট করে, মানে এক্সিস্ট বলতে কি আপনি এরকম কিছু বোঝাচ্ছেন যে সেটা আলাদাভাবে এক্সিস্ট করে, নাকি সেটা যেভাবে আসলে হোক না আমাদের কেন, মানুষের বলে তো মা- আপনি তো এটা মানুষেরই অস্বীকার করবেন না। মতামতের। পারাবি ভাই, একটু ক্লিয়ার করে দিচ্ছি, আপনি তো নিশ্চয়ই এটা অস্বীকার করবেন না যে লজিক বলতে কিছু নাই। আপনি লজিক বলতে কোনো কিছুর অস্তিত্ব স্বীকার করে নিয়েই তো আপনি ধরে নিচ্ছেন যে লজিক্যাল হলে আমি সেটাকে মেনে নেবো, তাই না? এখন আমার না, লজিক প্রশ্নটা তো হচ্ছে একটা যে, পদ্ধতি। ভাই কথাটা ভালো করে বুঝেন আগে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এই অ্যাবস্ট্রাক্ট আইডিয়াটা কেন এক্সিস্ট করে, কেন এটা মানে ডাজ নট এক্সিস্ট, কেন এটা হচ্ছে যে এক্সিস্ট? ওই যে একটা প্রশ্ন হচ্ছে না, হোয়াই দেয়ার ইজ সামথিং রাদার দেন নাথিং। তো এখানে আপনি সামথিং এর আর নাথিং এর জায়গায় লজিক লাগাই দেন, তাহলে তো হচ্ছে। না, আসলে আলাদাভাবে এটা এক্সিস্ট করে না, বরং এটা আসলে মানুষই এই ধারণাটা তৈরি করেছে, যার চিন্তা আচ্ছা, জগতে তৈরি করেছে। কেন করে এই এই প্রশ্নটা আসলে আমার মনে হচ্ছে যে এটা অনেকটা অপ্রাসঙ্গিক প্রশ্ন হয়ে গেছে, যে কেন এক্সিস্ট করে। এটা তো না এটা মানুষেরাই তৈরি করেছে, এই ধারণাটা তো মানুষেরাই ধীরে ধীরে বিবর্তিত করেছে, তাই না? একসময় তো এই তার মানে আইডিয়োলজি ছিল না, তার একসময় মানে ছিল না, একসময় লজিক ছিল পরবর্তীতে। না, তার মানে একসময় লজিক ছিল না, আপনি এটাই বলতে চাচ্ছেন? লজিকের ধারণা তো মানুষেরই আনা, মানুষেরাই তো না, সেই তার লজিকের মানে ধারণা একসময় লজিক বিবর্তিত ছিল না, এটাই কি বলতে চাচ্ছেন আপনি? মানে আপনি বলতে চাচ্ছেন লজিক লজিক একটা সময় ছিল না, পরবর্তীতে মানুষ এটাকে তৈরি করছে, এটা বলতে চাচ্ছেন আপনি? মানে ছিল না বলতে বোঝাচ্ছি যে যখন মানুষই ছিল না তখন তো আর লজিক এগুলো বলার তো আর কোনো আইডিয়োলজি ছিল না। আর হ্যাঁ, আমি না, বোঝাচ্ছি না, যে বলার উপরে তো অস্তিত্ব ল- নির্ভর করে না ভাই। ধরেন মানুষ নাই, কিন্তু তাও তো এই যে আপনার লজিক্যাল যে রুলস গুলো আছে এগুলো তো এক্সিস্ট করে ভাই। আমরা তো এগুলা, মানুষের কথা আপনি বাদ দেন না, আমরা নেচারের মধ্যে কিন্তু এগুলো দেখি, কোনো কিছু ল অফ লজিক যে তিনটা প্রিন্সিপাল আছে ওগুলোকে ভায়োলেট করে না, তাই না? তার মানে তো এটা হচ্ছে যে এই আপনার হচ্ছে যে মানুষের উপরে নির্ভর না এটার অস্তিত্ব, এটা ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করে, তাই না? এটাকে তো আপনি মানুষের তৈরি করছে এটা বলতে পারেন না ভাই। এটা দুনিয়ার কোনো ফিলোসফার আজ পর্যন্ত বলে নাই যে এটা মানুষ তৈরি করছে। আজকে আপনি থেকে শুনলাম আমি। হ্যাঁ, না, এটা আপনি ঠিকই বলেছেন যে আসলে মানে কোনো ব্যক্তিগত আবিষ্কার না, বরং লজিক নিজেই হচ্ছে প্রাকৃতিক যে ঘটনাগুলো কিভাবে ঘটে এবং হুম। কিভাবে আমরা সেটাকে সত্য বা মিথ্যা বলে আমরা সেটাকে যাচাই করব, সেটা বোঝার এই প্রক্রিয়াটা, এই পদ্ধতিটা, এটাই হচ্ছে কি মানুষ আবিষ্কার করেছে। মানে তার মানে এই নয় যে এটা মানে এই প্রক্রিয়াটা ছিল, কিন্তু সেটা বোঝার জন্য মানুষ এই এই প্রক্রিয়াটা পদ্ধতি। কেন কেন আছে, আমার প্রশ্নটা ওখানেই, কেন এটা এক্সিস্ট করে? হ্যাঁ, কারণ মানুষের এই জানার ইচ্ছা, প্রকৃতিকে জানার ইচ্ছা, এখন সত্যকে তো আবার জানার আপনি ইচ্ছা। সার্কুলারিজম ফালাজি করতেছেন ভাই। আচ্ছা, আচ্ছা, সিনেমা যুক্ত হয়ে যান, এটা নিয়ে কথা বলার সমস্যা নাই, যাই হোক। তো ফারাবি ভাই, আমার কথাটা হচ্ছে যে ভাই, এই আমি যদি বলি তখন তো আমি তো আমার আইডিওলজি নিয়ে বলবো। আমি তো এখন আপনার আইডিওলজি নিয়ে কথা বলতেছি, আপনি একটু সেটা আপনার আইডিওলজির যে গ্রাউন্ডিং সেটা আমাদের কাছে ক্লিয়ার করবেন না ভাই? আমরা তো এগুলো অনেক ক্লিয়ার করে আসছি ভাই, কেন লজিক এক্সিস্ট করে, কেন অ্যাবস্ট্রাক্ট আইডিয়া এক্সিস্ট করে, এগুলো সবগুলোর গ্রাউন্ডিং কি, এটা তো অনেক আলোচনা করছি ভাই, তাই না? এখন একটা আপনি যে এই যে দেখেন নাস্তিকরা যে বলে যে আমরা যুক্তি তথ্য প্রমাণ মেনে চলি, যুক্তি মেনে চলি, কিন্তু তারা আসলে যুক্তির গ্রাউন্ডিং কি সেটা বলতে পারতেছে না, যুক্তিটা কোথা থেকে আসছে, কেন যুক্তি এক্সিস্ট করে, এই প্রশ্নের অ্যান্সার গুলো তাদের কাছে নাই, আপনার কাছেও নাই। আপনি বলতে পারতেছেন না, বরং আপনি বলতেছেন যে আপনি বলেন। ভাই এখন আমাকে যদি বলতে বলেন তাহলে আমি বলবো হ্যাঁ, সবকিছুর গ্রাউন্ডিং আছে গড, গড এক্সিস্ট করা লাগবে। সুতরাং আপনার যে আইডিওলজি সেটা এখানে কনফ্লিক্ট করে ভেঙে পড়তেছে এখানেই। মানে আপনার যে নাস্তিক আইডিওলজি বা এই অ্যাগনোস্টিক যে আইডিওলজি বা স্কেপটিক যে আইডিওলজি সেটাই বলেন না কেন, সেটার আসলে আলটিমেটলি কোনো গ্রাউন্ডিং নাই। সেটা আলটিমেটলি হচ্ছে যে আপনার অন্ধবিশ্বাস করে নেই। যেমন আপনি লজিককে অন্ধবিশ্বাস করে নিচ্ছেন যে লজিক নামে কোনো কিছু এক্সিস্ট করে, এটা ধরে নিচ্ছেন আপনি। আপনি ধরে নিচ্ছেন যে এরকম কিছু এক্সিস্ট করে বা হচ্ছে যে প্রিসাপোজ করে নিচ্ছেন। কিন্তু কোনো উইদাউট এনি এভিডেন্স। আবার আপনারাই বলেন যে আমরা প্রমাণ ছাড়া কোনো কিছুকে মেনে নেই না। এই তো এগুলো লজিকের বিষয়। আমি ২ থেকে ৩ মিনিট নিচ্ছি আর এরপর শেষ করে দিচ্ছি। এবার আসেন সায়েন্সের বিষয়ে। সায়েন্স নিয়ে যে কথাটা বলছেন, ভাই সায়েন্স নিজেই আমাদেরকে বলে কি যে সে আসলে আমাদেরকে কোনো সার্টেন নলেজ দিতে পারে না। তার মানে আমরা তো আসলে কোনো নিশ্চিত জ্ঞানই পাচ্ছি না। আমরা তো কোনো একেবারে সার্টেন কোনো নলেজই পাচ্ছি না সায়েন্স থেকে। যে সায়েন্স যেখানে নিজে বলে দিচ্ছে যে তার অবজারভেশন বাড়ার সাথে সাথে তার থিওরি চেঞ্জ হয়, তার সবকিছু চেঞ্জ হচ্ছে। তো সেখানে আমরা কেন সায়েন্সের উপরে রিলে করব ভাই? একটু বলেন তো? হ্যাঁ, আচ্ছা, জি। প্রথম কথা হচ্ছে যে আপনি যেহেতু সায়েন্সকেও নিয়ে আসছেন আবার, যেহেতু যে সায়েন্স তো আমাদের আলটিমেট এটাই সত্য এরকম তো সবসময় এই নিশ্চয়তা তো দেয় না। হ্যাঁ, আপনার কথা ঠিকই যে নিশ্চয়তা দেয় না, কিন্তু
সায়েন্স আমাদেরকে যে ইনফরমেশন গুলো জানায় তার সেই ইনফরমেশন গুলো দেওয়ার পদ্ধতিটা কি? এমন পদ্ধতিতে সায়েন্স আমাদের এমন কিছু পদ্ধতি অনুসরণ করে ইনফরমেশন দেয় যে পদ্ধতিগুলো কোনো বিশেষ ব্যক্তি সম্প্রদায় ব্যক্তি বা সম্প্রদায়ের ব্যক্তিগত বিশ্বাস, আকার, আকৃতি কোনো কিছুর উপর নির্ভর করে না। অর্থাৎ অবজেক্টিভলি যেটা সকল মানুষ পরীক্ষা করলে একই প্রমাণ পাবে। অর্থাৎ আমরা বলতে পারি যে সায়েন্স আমাদেরকে আপাতত যে ইনফরমেশনটুকু দিয়েছে আমরা সেই ইনফরমেশনটুকুকেই আপাতত অ্যাকসেপ্ট করছি। তার মানে এটা বলছি না যে এটাই আলটিমেট ট্রুথ। যেমন আমি যদি সোডিয়াম এবং ক্লোরিন এই দুটো জিনিস মিলে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, এটা বিজ্ঞান বলে। এখন ভবিষ্যতে কখনোই সোডিয়াম এবং ক্লোরিন যদি একসাথে বিক্রিয়া করানো হয় সেখান থেকে কিন্তু আর সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে না, সোডিয়াম ক্লোরাইডই হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞান আমাদেরকে এমন কিছু ইনফরমেশন দেয় যে ইনফরমেশন আমরা আলটিমেট ট্রুথও ধরে নিতে পারি, এবং কিছু ইনফরমেশন আমাদেরকে দেয় যেগুলো ইন্ডাকটিভলি মানে ইন্ডাকটিভ আর্গুমেন্টের মাধ্যমে তারা প্রমাণ করে থাকেন। অর্থাৎ বিভিন্ন তথ্য বিভিন্নভাবে ইনফরমেশন কালেক্ট করে সেগুলোকে একসাথে জুড়িয়ে একটা ভবিষ্যৎবাণী বা একটা ডিসিশন দেন। সেটাকে আমরা বলতে পারি না যে সেটা একেবারে আলটিমেট ট্রুথ, বরং আমরা বলতে পারি যে আমাদের কাছে এতটুকু তথ্য আছে, এতটুকু আমরা জানতে পেরেছি, ভবিষ্যতে আমরা যখন আরো জানবো তখন আমরা এই ডিসিশনকে আমরা চেঞ্জও করতে পারি। সুতরাং বিজ্ঞানের যে পদ্ধতি, যে পরীক্ষা নিরীক্ষা করা, তারপরে বিচার বিশ্লেষণ করা, এই যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলোর মাধ্যমেই আসলে আমরা কোনো ইনফরমেশনের গ্রহণযোগ্যতাকে আমরা যাচাই করতে পারি, এবং এটা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উপর নির্ভরশীল নয়, সকলের জন্যই সমান। এজন্য বিজ্ঞানের দেওয়া ইনফরমেশনকে বা বিজ্ঞানের দেওয়া তথ্যকে আমরা বলতে পারি যে এটাই সর্বাধিক গ্রহণযোগ্য এবং অবজেক্টিভ। এই যে সোডিয়াম এবং ক্লোরিনের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড হলো, এটা তো নিয়মে হচ্ছে, এটা তো এমনি এমনি ম্যাজিকলি হচ্ছে না, এটা নিয়ম ফলো করছে, একটা রুল ফলো করছে। এটা বিজ্ঞানের একটা নিয়ম আপনি বলতে পারেন। এই যে রুলটা কি এমনি এমনি হয়ে গেছে, এর উৎসটা কি, এটা গ্রাউন্ডিংটা কি, এটাই হচ্ছে প্রশ্ন এখানে। আপনি যেহেতু বিজ্ঞানের উপরে আপনি আপনার আস্থা আছে আপনার, হ্যাঁ, আমাদের তো কোনো সমস্যা নেই, বিজ্ঞানের কারণেই তো আমরা অনেক এগুতে পাচ্ছি। আজকে আমরা স্ট্রিম ইয়ার্ডে এখানে এই যে আলোচনা করছি, এটা বিজ্ঞানের মাধ্যমে সম্ভব হয়েছে। আচ্ছা, এখন আপনি বলুন তো ভাই, এই যে রুলগুলো এক্সিস্ট করে, এগুলো তো আমরা তৈরি করিনি, আমরা আবিষ্কার করেছি। আপনি আগে বলেছেন আমরা ডিসকভার করেছি। এই রুলগুলো ইতিমধ্যেই ছিল। এই রুলগুলোর গ্রাউন্ডিংটা কি, উৎসটা কি? তাহলে ওইখান থেকেই আমরা পেয়ে যাব আপনার যে কনসেপ্ট বা ধারণা এই বিশ্ব সম্পর্কে। হ্যাঁ, বিজ্ঞানের মাধ্যমে আমরা কি বুঝতে পারি এখানে, এই রুলগুলোর উৎসটা কি বা গ্রাউন্ডিংটা কি? ফারাবি ভাই। এবং এখানে ছোট্ট একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে দেখেন আপনি যেটা বললেন, প্লাস আমরা এরকম অনেক কিছু বলতে পারি, যেমন ধরেন মানে পানি কিভাবে কি কি কোন কোন মৌল দিয়ে গঠিত বা হোয়াট এভার ইট ইজ, যেটাই হোক না কেন, এটা কিন্তু সায়েন্টিস্টরা আমাদেরকে জানানোর আগেও কিন্তু এই নিয়মটা নেচারে এক্সিস্ট করতো, তাই না? বিষয়টা এরকম না যে সায়েন্টিস্টরা এসে এই হচ্ছে যে আপনার এই যে সালফিউরিক অ্যাসিড দিয়ে তারপর ইয়ে দিয়ে আপনার হচ্ছে যে এটা বানাইছে, তাই না? বরং এটা সায়েন্টিস্টরা আবিষ্কার করার আগেও এই নিয়মটা প্রযোজ্য ছিল। সুতরাং এর গ্রাউন্ডিংটা কি, সেটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন। হ্যাঁ, শান্ত ভাই ঠিক বলছিলেন যে মানুষ আবিষ্কার করেছে, অর্থাৎ মানুষের প্রকৃতির নিয়মটাকে আসলে মানুষ বোঝার চেষ্টা করেছে, এবং বোঝার জন্য মানুষ বিজ্ঞান নামক পদ্ধতি আবিষ্কার করেছে। আমাদের মনসুর ভাই যে প্রশ্নটা ছিল, মনসুর ভাই যে প্রশ্নটা করে, হ্যাঁ, ওই যে আমরা যে রুলগুলো দেখি, আমরা যে রুলগুলো বলি যে এই রুলগুলো ফলো করে বিক্রিয়া হয় বা রূপান্তর হয়, যা কিছু হয়, তো এই রুলগুলো কি করে আসলে এমনি এমনি না কেমনি কেমনি এরকম কিছু বলেছেন। এখন এমনি এমনি মানে বলতে কি বলেছেন? হ্যাঁ, এটা কিভাবে আসলো, এটা আসলে বিজ্ঞান এখন পর্যন্ত আমরা বলতে পারতেছি না যে এটা আসলে কিভাবে মানে এর উৎস কি। তবে এখন পর্যন্ত আমরা যতদূর জানি বিজ্ঞানীরা চেষ্টা করছেন যে একটা ইউনিফাইড ঐক্যবদ্ধ পদার্থবিজ্ঞানের এক ঐক্যবদ্ধ তত্ত্ব হাজির করার, যার মাধ্যমে আমরা এই মানে এই যে বৃহৎ এবং ক্ষুদ্রের জগতের, কোয়ান্টাম জগৎ এবং বৃহৎ জগতের যে সমন্বয় সাধন করে আমাদেরকে একটা দেখাবেন, এরকম গবেষণা করা হচ্ছে আর কি, একটা সমাধান পাওয়ার গবেষণা করা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেটা জানতে পারিনি। অর্থাৎ এই কথা এটার ইয়ে হচ্ছে, উত্তর হচ্ছে গিয়ে যে আমরা এখন পর্যন্ত জানি না যে কেন এই নিয়মগুলো আছে বা এক্সিস্ট করছে। যৌক্তিকভাবে আপনি তো বিজ্ঞান এবং যুক্তি দুটোই বললেন। ফারাবি ভাই, আপনাকে আসলে আমরা যেটা হলো যে আমরা জানতে চাইছিলাম যে আপনার অবস্থানটা কি, আপনি আমাদেরকে কনভিন্স করবেন, তাই না?
আপনি কনভিন্স করতে গিয়ে আপনি আপনার অবস্থান আর সায়েন্স আর যুক্তিকে এক করে ফেলেন। সায়েন্স আর যুক্তি তো শুধু আপনি ফলো করেন না, সবাই অনেকেই ফলো করে। ইনফ্যাক্ট সায়েন্সটা দর্শনটাই, আধুনিক দর্শনটা ইসলামের মুসলিমদের তৈরি। আর উনি যুক্তি উনি তো বলেছেন ন্যায়, ওনার সেটা তো ন্যায় শিক্ষা তো ধর্ম থেকে আসে। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। সেটার উৎপত্তি অনেকে আছে, ন্যায় আগে করেছে, সে করেছে, ন্যায়ের শাস্ত্র, ওটা আমাদের ইন্ডিয়ান দর্শন, গ্রিক দর্শন, সেটা ঠিক আছে। কিন্তু এগুলো প্রতিষ্ঠাতে এটা তো আলাদা আদর্শ না, এটা তো সবারই থাকে। আপনার দৃষ্টিভঙ্গি যে আপনি বললেন যে এইটাই মেনে চলতে হবে, আপনি এটাই বললেন যে এইটাই মেনে চলতে হবে, এই জায়গাটা তো শান্তভাবে প্রশ্ন করলেন আপনাকে যে আপনি এটা মেনে চলবেন কিসের ভিত্তিতে, কি প্রমাণের ভিত্তিতে? আর আপনি বলছেন যে এই বিজ্ঞান চেঞ্জ হয়, অমুক তমুক, আমরা কোনো কিছু জানতে পারবো না, আলটিমেট ট্রুথ জানতে পারবো না, এগুলো সত্যের কাছাকাছি যেতে পারে, এইগুলো বলছেন। আপনি কি করে জানলেন যে আপনার এই পদ্ধতিটাই একটা সঠিক পদ্ধতি? এটা কোনোদিন ভুল প্রমাণিত হবে না, ভুল প্রমাণিত হবে না। আবার আরেকটা জিনিস, এটা হচ্ছে যে আপনি তো ওনাকে জিজ্ঞেস করেছিলেন ওনার গ্রাউন্ডিং কে, দেখেন উনি কিন্তু ওনার গ্রাউন্ডিং না বলে, মানে গ্রাউন্ডিং কে জাস্টিফাই না করে, বরং ওনার গ্রাউন্ডিং এ কি কি সমস্যা আছে সেগুলো আমাদেরকে বলতেছে। তার মানে উনি নিজে তো প্রুভ করে দিলেন ওনার যে গ্রাউন্ড সেটা সমস্যাযুক্ত। উনি বিজ্ঞানের কিছু লিমিটেশন এখানে নিয়ে আসেন না, তো উনি তো এমন একটা কিছুর উপর গ্রাউন্ড করতেছে যেটা সমস্যাযুক্ত, তাই না? তার মানে উনি ওটাতে কনভিন্সিং না, তার কারণ আপনার যে পদ্ধতি, সেই পদ্ধতি যে সঠিক সেটাই আমরা নিশ্চিত হতে পারছি না। হ্যাঁ, তার কারণ এই পদ্ধতিটা কবে চেঞ্জ হয়ে যাবে, যুক্তি বিজ্ঞান কবে বলবেন যে যুক্তি বিজ্ঞান না, অন্য পদ্ধতিতে আমাদেরকে বুঝতে হবে জিনিসপত্র, এটাই স্থায়ী জিনিস না, এরকম একটা জিনিস বলছেন। আবার বললেন যে বিজ্ঞান কেন ভালো, কারণটা হলো যে এটা মানুষের ব্যক্তিগত কালচার বা ব্যক্তি যে ত্রুটি, সেই ত্রুটির উপর বায়াসড হয় না, নির্ভর করে না, বা পক্ষপাত দুষ্ট না, সেখানে অবজেক্টিভ ট্রুথের কাছাকাছি দেয়। সেই কারণে তো এই অবজেক্টিভ ট্রুথ যদি ত্রুটিমুক্ত সত্য অন্য কোথাও থেকে আসে, তখন তো আমাকে মানা উচিত, তাই না? বিজ্ঞানের চাইতে যদি অন্য কোনো এমন, আপনাকে কে বললো যে বিজ্ঞান বা আপনার পদ্ধতি ছাড়াই এরকম অবজেক্টিভ ট্রুথের ত্রুটিমুক্ত সত্য আমাদের আসতে পারে না? আর যদি বিশ্বাস, আর যদি অবজেক্টিভ ট্রুথ নাই থাকে, ওর যদি মূল্য নাই থাকে, তাহলে এটা খোঁজার পদ্ধতি কি দরকার, কোনটা ভালো কোনটা মন্দ, এটার কি দরকার? আর যদি থেকেই থাকে, তাহলে এর চাইতে বেটার পদ্ধতি থাকবে না কেন? থাকতে পারে। যাই হোক, শান্ত ভাই, আপনি কিছু বলছিলেন। হ্যাঁ ভাই, এখানে তো মানে আমরা তো প্রথমত ওনার মানে যে পজিশন, এটা জাস্টিফিকেশন এখনো পাইলাম না। তারপরে হচ্ছে যে উনি নিজে এখানে কিছু হচ্ছে যে ল্যাকিংস দেখাই দিল, বাট এরপরে হচ্ছে যে আমাদের প্রশ্নগুলো কিন্তু থেকেই গেল এখন পর্যন্ত। তো সেটা হচ্ছে যে আমরা আসলে কেন এটাকে হচ্ছে যে মানে এই যে উনি যে রুলস গুলোর কথা বলতেছে, এগুলো আসলে কিসের উপর গ্রাউন্ডিং করে, যেটা মানসুর ভাই প্রশ্নটা করছে, এখন অ্যান্সারটা পাই নাই সেটা। তো হ্যাঁ ঠিক আছে, আমরা আসলে যে একটা মানুষ মনে করেন একটা পদ্ধতি, আমি ধরে নিলাম যে মানুষ একটা পদ্ধতি আবিষ্কার করলো। এখন ওই পদ্ধতি আবিষ্কার করে মানুষ তো আসলে কিছু সৃষ্টি করতেছে না, মানুষ তো ডিসকভার করতেছে। আপনি একটা আকাশের দিকে বল ছুড়ে মারবেন, বলটা হচ্ছে যে নিচের দিকে পড়ে যাবে একটা নির্দিষ্ট পরিমাণ উপরে গিয়ে। এই রুলস তো মানুষ যখন হচ্ছে যে গ্র্যাভিটি ইয়া করে নাই তখনই ছিল, এখনো আছে, তাই না? তো মানুষ তো আর গ্র্যাভিটি নিজের হাতে তৈরি করে নাই, বা সায়েন্টিস্টরা তো নিজের হাতে এটাকে তৈরি করে নাই। এইটা তো লটা তো এক্সিস্ট করে অলরেডি। ওই লটাকে সায়েন্টিস্টরা হচ্ছে যে কি করতেছে, জাস্ট যে ডিসকভার করতেছে। আমাদের প্রশ্নটা হচ্ছে যে কেন লটা এক্সিস্ট করে, সেই প্রশ্ন উত্তর কিন্তু আমরা এখনো পাচ্ছি না। দ্বিতীয়ত উনি আর একটা কথা বলেন, সেটা হচ্ছে কি দেখেন, উনি বললেন যে চূড়ান্ত সত্য বিজ্ঞান দিতে পারে না। আচ্ছা, আমি একটা প্রশ্ন করে তারপর ইয়ে করতেছি, পারাবি ভাই আপনি একটু বলুন তো, চূড়ান্ত সত্য কি এক্সিস্ট করে? আসলে অ্যাবসলিউট ট্রুথ বলে আসলে কিছু আছে কিনা এটাও আমি আসলে বলতে পারি না, কিন্তু এই অ্যাবসলিউট ট্রুথ বলতে যে কিছু আছে, এটা যে আপনি শিওর না, এই বিষয়ে কি আপনি অ্যাবসলিউটলি ট্রুথ, নাকি এটা তো আপনার সংশয় আছে ভাই? না, আমার অবস্থান হচ্ছে যে দেখেন, আমি এখানে একটু ক্লিয়ার করি আপনার কথাটা। যে মনে করেন যে আমরা মানুষ, এখন আমরা মানুষ আসলে তিন ডিমেনশন, মানে স্থানিক মাত্রা এবং যে চারটা যে মাত্রা আছে, অর্থাৎ চার মাত্রিক মহাবিশ্বে আমরা আছি। অর্থাৎ আমরা মহাবিশ্বকে আসলে চার মাত্রিক ভাবে পর্যবেক্ষণ করি। এখন যদি মহাবিশ্ব আরো বেশি ডাইমেনশনাল হয়, সেটা তো আমাদের কাছে অবজারভেবল না। সুতরাং প্রশ্ন অনেকটা কি এরকম করছি যে আপনার প্রশ্নের সাথে ওটার সাথে প্রাসঙ্গিক, আমি শেষ করি শান্ত ভাই। অনেকটা এরকমও হতে পারে, দেখেন ওই যে যে বিভিন্ন অ্যাকোয়ারিয়ামে যে থাকে, মাছ থাকে, ওই যে গোলাকার ইসের মতো যে অ্যাকোয়ারিয়াম আছে, মাছ থাকে, তো ওর কাছে পৃথিবীটাকে মনে হয় যে অনেকটা রঙিন, যদি পাশে রং করা থাকে, পৃথিবীটা বিভিন্ন রঙিন। হ্যাঁ, কিন্তু ও যদি বাইরে আসে তাহলে দেখবে যে না, পৃথিবীটা ওরকম রঙিন না, পৃথিবীটা অন্য রকমের। সুতরাং আমরা কোথা থেকে অবস্থান করছি এবং সেটাকে আমাদের মস্তিষ্ক কিভাবে সেই বিষয়টাকে অবজেক্টিভলি সেটাকে বুঝতেছে, শনাক্ত করছে, সেটার উপর ভিত্তি করে আমরা ডিসিশন নিই। তার মানে হচ্ছে যে আমরা যেটাকে নীল বলতেছি, এটা নীল আমরা বলতেছি এই কারণে
কারণ আমাদের চোখে এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো এভাবেই আমাদের চোখে ধরা দেয়, সেই জন্য আমরা এটাকে নিয়ে অ্যাবসোলিউট। যখন আমরা এক্সিস্টেন্সের উপরে কথা বলি, দেখেন এক্সিস্টেন্সের বা অস্তিত্বের ব্যাপারে এখানে কিন্তু একটা বাইনারি অবস্থান, দুটো পজিশন মাত্র, দুটো অবস্থা, দুটো পসিবিলিটি, হ্যাঁ, দুটো অপশন, এর বাইরে কিন্তু নেই। যেমন কোনো কিছু আমরা বলি এক্সিস্ট করে কিনা, যেমন এই যে আমরা বলি ইউনিকর্ন এক্সিস্ট করে কিনা, সার্কুলার স্কোয়ার এক্সিস্ট করে কিনা, যে কোনো উদাহরণ আপনি নিয়ে আসেন না কেন, এক্সিস্টেন্সের ব্যাপারে কিন্তু দুটো অপশন আছে, এক্সিস্ট করে বা করে না। এর মধ্যে মেবি কোনো অপশন হতে পারে না, জানেন। এক্সিস্টেন্সের যখন প্রশ্ন আসবে এর উত্তর হচ্ছে হয় সেটা এক্সিস্ট করে, নয় সেটা এক্সিস্ট করে না। শান্ত ভাই প্রশ্ন করেছেন অ্যাবসলিউট ট্রুথ আছে কিনা, এক্সিস্ট করে কিনা, এর উত্তর হবে এক্সিস্ট করে বা এক্সিস্ট করে না। এটা মেবি, আই ডোন্ট নো, আমি জানি না, এটা কোনো উত্তর হতে পারে না। এর সম্ভাব্য দুটো উত্তরই মানসুর আছে। ভাই, মানসুর ভাই, ধরেন উনি বললো যে উনি আসলে মানে শিওর বলতে পারতেছেন না যে অ্যাবসলিউট ট্রুথ এক্সিস্ট করে কিনা। তো আমি তো ওনার প্রশ্ন করছি, এই যে আপনি যে শিওরলি বলতে পারতেছেন না, সেই বিষয়ে কি আপনি অ্যাবসলিউটলি ট্রুথ কিনা, নাকি সেখানেও আপনার সংশয় আছে? তো এইটা উত্তর দিয়ে দিলে তো আমরা বুঝে যাবো যে অ্যাবসলিউট ট্রুথ যে আসলে এক্সিস্ট করে, তাই না? কারণ উনি তো এটা সার্টেন যে উনি আসলে, আর আমি একটা বলি, একটা প্লিজ, কারণ আপনি যখন বললেন যে আমি জানি না অ্যাবসলিউট ট্রুথ বলতে আসলে কিছু আছে কিনা, এই যে আপনি যে জানেন না, এটা তো আপনি নিশ্চিত, তাই না? তার মানে তো নিশ্চিত জ্ঞান তো আছে, তাই না? নিশ্চিত জ্ঞান তো আমরা প্রমাণ করে দিলাম। তো আমার পয়েন্টটা যে ছিল সেটা হচ্ছে, দেখেন, নিশ্চিত জ্ঞান আছে, কিন্তু আপনি নিজে একটুকে স্বীকার করে নিলেন আপনার সায়েন্স সে নিশ্চিত জ্ঞানকে বের করতে পারে না। আমি জাস্ট আপনার গ্রাউন্ডিং এ কি সমস্যা এগুলো দেখাচ্ছি, জাস্ট এই দেখানোর জন্য প্রশ্নটা করছি। জি মনসুর ভাই, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, এখন ফারাজ ভাই আপনি বলবেন, ঠিক আছে, আমি মুফতি সাহেব দুজন আছেন তাদের জিজ্ঞেস করি। আপনারা এতক্ষণ তো শুনলেন, নীরবে শুনে যাচ্ছেন, আপনারা কি উনার পজিশন সম্পর্কে পরিষ্কার হয়ে গেছেন এবং কনফিউজ হয়ে গেছেন? এরকম মনে হয়েছে আপনাদের কাছে? আমার কাছে না প্রথম একটা কথা ডাউট মনে হচ্ছে, মানে যে আমাদেরকে যে যুক্তিতে উনি ডিনাই করছে, ওই বেসমেন্টে ওনার যে যুক্তি ওটাকে উনি এস্টাবলিশ করার চেষ্টা করছে। প্রথমেই যে কথাটা যেটা আমার কাছে পুরো হাস্যকর মনে হয়েছে, উনি প্রথম বলেছেন যে আপনারা এমন একটা স্তম্ভ, একটা বিশ্বাস নিয়ে আসছেন যেটা সত্যের অনেকটা কাছাকাছি, 100% ট্রুথ না, যেটা আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি না। এটা হলো উনি এই কারণে, মানে 100% ট্রুথ উনার কাছে মনে হচ্ছে না, সেজন্য এটা গ্রহণ করতেছে না। দ্বিতীয় লাইনে উনি বলছেন যে আমরা বর্তমানে যে সায়েন্স আমরা মানছি, সেটা কখনো কখনো পরিবর্তন হবে। এই পরিবর্তন হবে বলেই আজকে একটা সিদ্ধান্ত আসছে, পরবর্তীতে আরো নতুন সিদ্ধান্ত আসবে, সেই কারণে আমরা এই সায়েন্সে বিশ্বাস করছি। মানে প্রথমে উনি আমাদেরকে যে ভিত্তিতে ডিনাই করেছে, উনি ওই ভিত্তিটাই উনি ওনার নিজের দাবি বলে উনি প্রমাণ করার চেষ্টা করছে। তাহলে ওনার প্রথম যে উনি আমাদের সাথে আলোচনা করতেছেন, প্রথমেই তো ওনার কথাটা উনি নিজের যুক্তি দিয়ে ওনার কথাটা আমরা প্রমাণিত হয়ে গেছে। মানে আমরা যেই বিষয়টা প্রমাণ করতে চাচ্ছি, উনি প্রথমেই এটা কিন্তু স্বীকার করে নিয়েছে। এরপরে যুক্তিটা যত বিষয়গুলো আসছে, মনে হচ্ছে যে ওনার কথাটা একদম অস্পষ্ট এবং এটার মধ্যে কোনো যুক্তি আমি পাচ্ছি না। এই বিষয়টা যদি মুফতি রুহুল আমিন শিরাই সাহেব, আপনার কাছে কি এরকম মনে হয়েছে? জি, আসলে মূলত আমি এই বিষয়টি নিয়ে অনেকদিন হলো কাজ করেছি, যে না আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে নাস্তিকরা আমাদেরকে এমন কিছু জিনিস শিখাবে, আমাদেরকে এমন কিছু জিনিস দেখাবে, এমন কিছু প্রমাণ তথ্য এবং হচ্ছে আমাদের কাছে এমন কিছু নিয়ে আসবে যেটা আমরা দেখলে বুঝতে পারবো যে হ্যাঁ, এটা আমাদের জন্য আসলে উপযুক্ত। আজ পর্যন্ত কোন নাস্তিক আমাদের সামনে আসলে এরকম কোন অবস্থানই দেখাইতে সক্ষম হয়নি। তো এই ভাই কিছু জিনিস নিয়ে আসছে, সেটা হলো যে বিজ্ঞান এবং যুক্তি, এই ২ টা জিনিস। তো উনি নিজেই আসলে এটার উপরে কনফিউজড আছেন যে এটা আসলে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো কি পারবো না। তো সেক্ষেত্রে আমরা নিজেরাও হতেছে উনার এই কথার উপর ভিত্তি করে এটা আমরা গ্রহণ করতে পারতেছি না। তবে আমি গ্রহণ করব এই ২ টা শর্তের উপর ভিত্তি করে। প্রথমত কথা হচ্ছে যে উনি যে আমাদের কাছে উনার যে অবস্থানটা যে সত্য, এইটার সপক্ষে যে উনি খুব আ একটা অবস্থান আমাদের সামনে উপস্থাপন করেছেন, এটা অল্প সময়ে দেখে, মানে তিনি খুব অল্প সময়ে এটা উপস্থাপন করেছেন। এটা আমাকে ব্যাপক পরিমাণে হতাশ করেছে। যেরকম আমাদের ইসলাম সম্পর্কে যদি আপনি জানতে চান, আমরা আপনাকে একটা বড় গ্রন্থ ধরায় দিব আপনাকে। সেটা হচ্ছে কোরআন, তারপরে আপনাকে হাদিস, তারপরে হচ্ছে আপনাকে ফিকহ, এবং হচ্ছে আপনাকে ধরায় দিব হচ্ছে একটা বিশাল একটা জগৎ, যেখানে আপনি হচ্ছে আপনার জীবনের প্রতিটি জিনিসকে আপনি কিভাবে হচ্ছে পরিচালনা করবেন, এবং সেখানে আপনার কোনো পক্ষপাতিত্ব থাকবে না। যেরকম আপনি যদি যেটাই বলেন, যুক্তি বা বিজ্ঞান যেটাই বলেন,
ওইগুলোকেও যদি আপনি ইউজ করেন, তো এটা সীমিত জ্ঞান এবং প্রজ্ঞার উপর ভিত্তি করে আপনি কোনো একটা ডিসিশন নেন। নৈতিকতার ডিসিশন গুলো কিন্তু আপনি ওইভাবে কিন্তু নেন। কিন্তু ওইখানে দেখা যায় যে আপনি পূর্বের অভিজ্ঞতা থাকে না, বর্তমানের হচ্ছে সীমিত কিছু অভিজ্ঞতা থাকে এবং ভবিষ্যৎ সম্পর্কে আপনার কোনো কিছুই জানা থাকে না। তো সব মিলে আপনার হচ্ছে আপনারা যে জিনিসের দিকে যে জিনিসটা আপনি আমাদের সামনে উপস্থাপন করছেন, এটা আমাকে চরমভাবে হতাশ করেছে এবং আমি মনে করি যে আমি আপনার কাছে আশা করছিলাম যে এরকম কিছু আপনি আমাদেরকে বলবেন, যেটার মাধ্যমে যেখানে অর্থনীতি থাকবে, যেখানে সমাজনীতি থাকবে, সেখানে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি কিভাবে বন্টিত হবে, এই বিষয়গুলো থাকবে। কিন্তু আপনি যদি আমাকে এমন একটা পজিশনের কথা বলেন, যেই পজিশনে আমি আসলে এগুলো কিচ্ছু পাইলাম না। হ্যাঁ, এবার আপনার কাছে আমার একটা প্রশ্ন থেকে যায়, সেটা হলো যে আপনারা যে বিজ্ঞান এবং যুক্তি এটার উপর ভিত্তি করে আমাদেরকে কি আপনি কোনো এরকম কোনো সমাজের একটা আইডিওলজি আমাদেরকে দিতে পারবেন, কিংবা আমাদেরকে কোনো একটা গ্রন্থ দিতে পারবেন, কিংবা কোনো একটা হচ্ছে সংবিধান আপনি আমাদেরকে দিতে পারবেন, যেটা আমরা আমাদের জীবন পরিচালনা করার ক্ষেত্রে আপনার ওই অবস্থানটাকে আমরা অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত থাকবো। তো এটা এখন বলতে পারেন যে না, এক একজন তো এক এক রকমের মানে যুক্তি তথ্য প্রমাণ যদি আমাদের কাছে সমাধান হয়, তাহলে কিন্তু আমরা আপনাদের কাছ থেকে এরকম একটা সংবিধান আমরা পাবো। যেহেতু আপনারা সবাই হচ্ছে যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আপনারা কোনো কিছু বলেন। তা আজকে পৃথিবীর এই আপনারা যে বিশ্বাস করেন যে পৃথিবী এত বৎসর হলো এসেছে, এরকম কোনো কি আপনি দেখাইতে পারবেন যে এই সংবিধানটা যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত করার পর সেটা সমস্ত মানুষ অ্যাকসেপ্ট করছে? হুম, যেহেতু আপনারা সাবজেক্টিভ হচ্ছে মোরালিটিতে বিশ্বাস করেন। এই সমস্ত জায়গাতে আমাদের অনেকগুলো কোয়েশ্চেন, যেটার কারণে আসলে আমি খুবই দুঃখিত যে আপনি আপনার ওই বক্তব্যগুলো আমি আসলে অ্যাকসেপ্ট করতে পারি নাই। ঠিক আছে। জাযাকাল্লাহ খাইরান মুফতি সাহেব। ফারাবি ভাই, আপনার কাছে একটু পরে আসছি। এই পয়েন্টটা নোট করে রাখুন যে আপনাদের ওয়ার্ল্ড ভিউতে এরকম কোনো সংবিধান পাওয়া যাচ্ছে কিনা যার ভিত্তিতে আমরা আমাদের জীবনযাপন পরিচালনা করতে পারি। সামাজিক জীবন তো আছে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমরা এই সংবিধান অনুযায়ী আমরা জীবনযাপন করতে পারি। এই পয়েন্টটা একটু নোট করবেন। আমাদের সাথে এতক্ষণ ছিলেন আমাদের একজন ভাই আতিকুর রহমান, খুব নীরবে অবজার্ভ করে যাচ্ছেন। আপনার কাছে আসি। আসসালামু আলাইকুম। আপনার কি মনে হলো, আপনার কাছে কি পরিষ্কার হয়েছে আতিকুর রহমান ভাই এই ওয়ার্ল্ড ভিউ আমাদের ফারাবি ভাই যেটা উপস্থাপন করলেন, এবং সেটা কি কোনো ধরনের কনভিন্সিং মনে হয় কিনা আপনার কাছে, যে যুক্তি তত্ত্ব প্রমাণ যে উনি যেটা পেশ করলেন, কি আপনি মনে করেন এখানে? আপনার কিছু অবজারভেশনটা আমরা একটু শুনি। ওয়ালাইকুম আসসালাম ভাই। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি কিছুক্ষণ আগে থেকে শুনতেছি, আসলে ফুল টাইমটা শোনা হয় নাই। খুব মূলত 20 থেকে 25 মিনিট। তো আমি এসে কিছু হয়তো সায়েন্টিফিক আলাপ শুনলাম। আই মিন সায়েন্স হচ্ছে অবজেক্টিভ, বা সায়েন্স আমাদেরকে ট্রুথ দেয়, এবং এটা থেকেও আলাপ হয়ে আসছে যে না, আসলে দেয় না, বা সামথিং লাইক দ্যাট। তো উনি একটা এক্সাম্পল দিয়েছিলেন, আমার মনে আছে কেমিস্ট্রির আর কি, যে আমরা এখন এইটা জানি যে NaCl কে আমরা একসঙ্গে করলে হচ্ছে লবণ তৈরি হয়, এবং ফিউচারে এটা চেঞ্জ হইতেও পারে, তখন আমরা অন্য একটা মেথড অ্যাপ্লাই করব। তবে আসলে সায়েন্টিফিক প্রোগ্রেসের ক্ষেত্রে এখানে একটু ভুল বলা হয়েছে। আমি কিন্তু এরকম বলি না যে হ্যাঁ, বলেন। NaCl এটা হবেই, কারণ সোডিয়াম এবং ক্লোরিন সবসময় এটাকে যদি করা হয়, বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাহলে সোডিয়াম ক্লোরাইড লবণই উৎপন্ন হবে। অর্থাৎ এটা তো আমরা না। কিন্তু যখন কোন আচ্ছা। একটা বা ভবিষ্যতের কোনো বিষয় যেটা সরাসরি আমরা এক্সপেরিমেন্টালি প্রমাণ করতে পারছি না, সেই বিষয়ে বিজ্ঞান আমাদেরকে একটা ভবিষ্যৎবাণী দিতে পারে, বা সেই বিষয়ে সে তার সিদ্ধান্ত জানাতে পারে। আচ্ছা ফারাবি ভাই, আমি তাহলে ইন্টারেক্টিভলি আপনাকে একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে, আপনি যে বলেন NaCl এটা তো অলওয়েজ ট্রু, তো এটা কি সায়েন্টিফিক ট্রুথ আপনার মতে? একটু আনমিউট হয়ে বলবেন, এটা কি সায়েন্টিফিক ট্রুথ? হ্যাঁ, সোডিয়াম এবং ক্লোরিন দুটো পরীক্ষা করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। হ্যাঁ, এটা তো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, পরীক্ষিত, হ্যাঁ, পরীক্ষার মাধ্যমে। প্রমাণিত। আপনার কি মনে হয় যে এর মাধ্যমে আমরা বলতে পারি তখনও সায়েন্স আসলে আমাদেরকে কখনো কখনো সত্য দিতে পারে? এটা কি বলা যায় এখান থেকে? হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি যে এটাকেই আমরা সত্য ধরতে পারি। আচ্ছা, এবার একটু মিউটে থাকেন। সরি, এটা আমরা বলতে পারি না, কারণ আপনি যেটা বললেন যে NaCl এর যে এক্সপেরিমেন্টটা, যেগুলো এক্সপেরিমেন্টালি প্রুভেন, সেগুলোর ক্ষেত্রে সেটা এটা হচ্ছে অবজারভেবল একটা এভিডেন্স। এটা তখন আর সায়েন্টিফিক থিওরি থাকে না। রিপিটেটিভলি যদি কোনো একটা হাইপোথেটিক্যাল সিনারিও নিয়ে আমরা কাজ করি, ওইটার ক্ষেত্রে এটার সর্বোচ্চ স্ট্যাটাস হইতে পারে সেটা থিওরি। এই ক্ষেত্রে যে এটা হয়তো বা কোনো একটা ফেনোমেনাকে ব্যাখ্যা করতেছে, এক্সপ্লেন করতেছে রাফলি, এবং সেটা পরবর্তীতে ভুল প্রমাণিত হইতেও পারে।
আপনি যেমন সায়েন্স আসলে আমাদেরকে কি দেখাইছে, আমরা স্যাটেলাইট থেকে আমরা জানি বা আমরা অনেক কিছু থেকেই জানি যে আমাদের আর্থ হচ্ছে রাউন্ড। তো এটা অফকোর্স আমাদের ডিসকভারি, কিন্তু এটা কিন্তু সায়েন্টিফিক ট্রুথ না। একটা পর্যবেক্ষণযোগ্য প্রমাণ, যেটা আসলে প্রমাণিত হয়ে গেছে। এই ক্ষেত্রে এটা আর চেঞ্জ হবে না, এটা পরিবর্তনযোগ্য না। কিন্তু সায়েন্টিফিক থিওরিতে থিওরিগুলো রাফলি আসলে পরিবর্তনযোগ্য, কেননা আমরা যখন থিওরিগুলোর অ্যাপ্লিকেশন দেখি যে এগুলোর ইমপ্লিমেন্টগুলো আসলে কতটুকু কার্যকরী, সেই ক্ষেত্রে আমরা এইটা খেয়াল করি যে আপনার এখানে একটা কথা আছে, নাম হচ্ছে কনভার্জেন্ট রিয়েলিজম। এর মানে হচ্ছে আপনার মতোই অনেক ফিলোসফার অফ সায়েন্টিস্ট তারা মনে করতেন যে যদি কোনো একটা থিওরি আসলে কাজ করে তাহলে সেটা সত্য। তো তাদের ক্ষেত্রে আপনার ভিউ থেকে তাদের ভিউটা আলাদা ছিল, কজ তারা এটা কোনো মনে করতেন না যে কোনো একটা অবজারভেবল ফ্যাক্ট ওইটা আসলে কোনো সায়েন্টিফিক ট্রুথ। কারণ যেটা আমি চোখে আমি দেখতেছি যে মাইক্রোস্কোপ দিয়ে একটা কোষ হচ্ছে এতটুকু সাইজের, এর মানে তো এই না যে এটা সায়েন্টিফিক ট্রুথ আছে, আর কারণ এটা আমি অলরেডি অবজার্ভ করে ফেলছি। তো সায়েন্টিফিক থিওরির ক্ষেত্রে এই থিওরিটা বড়জোর একটা ফেনোমেনাকে এক্সপ্লেন করতে পারে, যেমন কজালিটি বা হতে পারে আপনার গ্র্যাভিটি। যেটা এখন গ্র্যাভিটির এগেইনস্টে বেশ কিছু কথা আছে, যেমন গ্র্যাভিটিকে অনেক ক্ষেত্রে মনে করা হয় যে এটা হচ্ছে কোয়ান্টাম এন্টিঙ্গেলমেন্টের একটা ইফেক্ট, এটা আসলে কোনো পুলিং বা পুশিং ফোর্স না। তো এরকম কিছু সো কল্ড থিওরিও আছে একাডেমিয়াতে, এর মানে এই না যে সেগুলো সত্য। তো যতক্ষণ না একটা জিনিস আসলে আমরা ফ্যাক্ট হিসেবে দেখতেছি, ফ্যাক্ট এবং থিওরির মধ্যে অবশ্যই পার্থক্য আছে, ফ্যাক্ট আর থিওরি দুইটা সেম জিনিস না। একটা ফেনোমেনাকে আমি ম্যাথমেটিক্যাল এভিডেন্সের মাধ্যমে এক্সপ্লেন করতেছি, অতটুকুই হচ্ছে থিওরি। সো থিওরির ক্ষেত্রে যেটা বলা হয় কনভার্জেন্ট রিয়েলিজমে, থিওরি তখনই মানে আমাদেরকে সত্যের দিকে নিয়ে যায় যখন সেটা কাজ করে। এটাতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এইটা যে একজন নাম ভুলে গেলাম, ওনার একটা নাম মানে লর্ডেন আর কি, ফুল নামটা মনে নেই। তো উনি একজন ফিলোসফার অফ সায়েন্টিস্ট। তিনি কি করছেন, তিনি 1981-এ তিনি দেখাইছেন যে আমাদের অতীতের সময়ে এরকম 40 থেকে 50-এর মতো সাকসেসফুল থিওরি ছিল, যেগুলো অনেকগুলো ফেনোমেনাকে আসলে ব্যাখ্যা করতে সক্ষম ছিল, যেমন প্রোজেস্ট্রন হইতে পারে বা আর অনেক কিছুই, সো ইথার। তো এই থিওরিগুলো থাকার পরেও কিন্তু মানে এগুলো কিন্তু ব্যাখ্যা করতো, যেমন আলো কেন আসলে এত স্পিডে চলে বা কেন হচ্ছে এটা হচ্ছে কনস্ট্যান্ট, এগুলোর জন্য ইথার থিওরি আসলে খুব খারাপ কিছু না। কিন্তু পরবর্তীতে এটা ভুল প্রমাণিত হয়ে গেছে। তার মানে একটা থিওরি যদি ওয়ার্ক করেও সেটা আসলে সত্য না, এবং আপনার যে আলাপটা সেটা ডিস্টিং করা প্রয়োজন সায়েন্টিফিক ট্রুথ থেকে, কারণ সায়েন্টিফিক ট্রুথ আর আপনার এই যে পর্যবেক্ষণযোগ্য যে প্রমাণটা, দুইটা আলাদা জিনিস, দুইটা সেম না। এটা একটা ছিল। আর ল নিয়ে বেশ কিছু আলাপ হয়েছে এই মাঝখানে, আমি অনেকটা কনফিউজ হয়েছি এটা নিয়ে যে আসলে কোন ল নিয়ে কথা চলতেছে, ল অফ ফিজিক্স নাকি ল অফ লজিক ইত্যাদি ইত্যাদি। তো আমি যতটুকু জানি ল অফ লজিক নিয়েই হচ্ছে আলাপ হচ্ছিল। শান্ত ভাই যদি ক্লিয়ার করেন, ইফ ইয়েস দেন বলতে পারি আর কি। শান্ত ভাই, এটা কি ল অফ লজিক নিয়ে আলাপ হচ্ছিল নাকি ল অফ ফিজিক্স নিয়ে, নরমেটিভ যে রেগুলারিটি গুলো আছে? শুরুর দিকে লজিক নিয়ে আলোচনা হচ্ছিল, পরবর্তীতে মানে ন্যাচারাল যে ল গুলো আছে ওগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনার অনেকগুলো কথা ছিল এরকম যে ল অফ লজিকের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে আমরা ইনভেন্ট করি, পরবর্তীতে আপনি আবার এর থেকে সরে আসছেন। সো মূল বিষয় হচ্ছে শান্ত ভাইয়ের যে প্রশ্নটা ছিল, মেইন প্রশ্ন, সেটা হচ্ছে ল অফ লজিকের আসলে গ্রাউন্ডিংটা কোথায়। আই মিন কোনো একটা এক্স যদি কোনো একটা ফ্যাক্ট হয়, সেটা তো ইফ হয় আর কি ফ্যাক্ট এবং কন্টিনজেন্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে ওটার একটা গ্রাউন্ডিং অবশ্যই প্রয়োজন। শুধু মানে এটা শুধু যে কন্টিনজেন্ট হবে এমনটা না, যে কোনো অ্যাবস্ট্রাক্ট রিয়েলমও হইতে পারে, যেমন নাম্বারস হইতে পারে, নাম্বার 7, নাম্বার 8, এগুলো তো নাম্বারস, এগুলোর তো কোনো ফিজিক্যাল এন্টিটি না, বা এগুলো কোনো ফিজিক্যাল কি বলে এক্সিস্টেন্স নাই। তার মানে তো এই না যে এটার কোনো গ্রাউন্ডিং নেই, এটা জাস্ট এমনি এক্সিস্ট করে। তো মূল কথা হচ্ছে ওনার মতে, শান্ত ভাইয়ের প্রশ্ন এটাই ছিল। আচ্ছা, ওকে, ওনার মতে প্রশ্ন এটাই ছিল যে এই ল অফ লজিক যেগুলো সেটার গ্রাউন্ডিংটা আসলে কোনটা। এটা আপনার থেকে অ্যান্সার আমিও পাইনি, আমি মনে করি না যে এখানে কেউ পেয়ে গেছে। সো এটাই। আর ল অফ ফিজিক্স নিয়ে যেগুলো আলাপ হয়েছে সেগুলো মোটামুটি ভালো, তবে আমার কাছে মনে হয় নাই যে আপনি কোনো স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার আসলে আমাদেরকে প্রোভাইড করতে পারছেন এই পর্যন্ত। আই হোপ সো ফিউচার ডিসকাশনে কখনো পারবেন। জি, ধন্যবাদ ভাই, মনসুর ভাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এখন আমরা আনইন্টারাপ্টেড করে আমরা ফারার ব্যাক্স থেকে কিছু শুনবো ইনশাআল্লাহ, এবং তারপরে আমরা পরবর্তী গেস্টের কাছে চলে যাবো, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আপনার কাছ থেকে কি শুনি, আপনার নিজের অবজারভেশন আমাদের সঙ্গে আলোচনা আপনি করলেন। এখন বিভিন্ন প্যানেলিস্ট ছিলেন, তাদের সঙ্গে আপনার কিছু কথা হয়েছে এই প্রসঙ্গে। আপনার কি মতামত ভাই? আপনার
যে আইডিওলজিক্যাল পজিশনটা, আইডিওলজি বলতে এরকম না, একজন মানুষের দৃষ্টিভঙ্গি, সে ওয়ার্ল্ড ভিউটা হচ্ছে তার আইডিওলজি। যে আপনি নিজেকে কি মনে করেন এই বিশ্বের মধ্যে, আপনি নিজের অবস্থান কিভাবে দেখেন, যে আপনি কি এমনি এসেছেন নাকি অন্য কোনো একটা স্রষ্টা বা অন্য কিছু মাধ্যমে আপনি কন্টিনজেন্টলি আপনি এসেছেন, আপনি ডিপেন্ডেন্ট হয়ে এসেছেন। এই যে আপনার ধারণাটা, আপনি কি মনে করেন, আপনার কি এই ধারণাটা কোনো পরিবর্তন হয়েছে কিনা আমাদের সঙ্গে আলোচনার পরে, নাকি আপনি আপনার আগের ধারণাতেই এখনো মজবুতভাবে আছেন, যার প্রসঙ্গে আমরা পরবর্তীতে কোনো নির্দিষ্ট একটা বিষয় আলোচনা করতে পারি, যেমন গ্রাউন্ডিং অফ লজিক এবং গ্রাউন্ডিং অফ ফিজিক্যাল লস, এটা একটু নির্দিষ্ট করে আমরা আলোচনা করতে পারি পরবর্তী সময়ে। আজকে এখন আপনি যদি একটু সামারাইজ করেন আপনার পজিশনটা, তাহলে আমাদের সুবিধা হবে ইনশাল্লাহ। দেখি আপনি কি আপনার অবস্থানটা এখানে। হ্যাঁ মনসুর ভাই, আপনাদের কথা শুনলাম। আসলে আলোচনাটা আমি যে বিষয় নিয়ে কথা বলছিলাম, আমি এই বিষয় নিয়ে আসলে আগে থেকে প্রিপেয়ার ছিলাম না, ঠিক আছে। আমি আসলে অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে আসছিলাম, তারপরেও লজিক বলতে বলতে অন্য গ্রাউন্ডে চলে গেছিলাম, সায়েন্সের অ্যাবসোলিউট ট্রুথের বিষয়ে চলে গেছিলাম। অ্যাবসোলিউট ট্রুথ বিষয়ে আমি যে কথা বলেছিলাম যে আসলে অ্যাবসোলিউট, আমি কোনো কিছুকে ট্রুথ বলতে হলে একটা সাপেক্ষ নির্দিষ্ট কিছু রেফারেন্স ফ্রেম, তার সাপেক্ষে আমরা সেই বিষয়কে ট্রুথ বলি। হ্যাঁ, যেমন আমরা অ্যাবসোলিউট গতি, যেটা অ্যাবসোলিউট স্থিতি বলেও কোনো কিছুর প্রমাণ আমরা পাইনি যে অ্যাবসোলিউট স্থিতি বলেও কিছু আছে কিনা। সুতরাং আমরা আসলে কোনো একটা নির্দিষ্ট রেফারেন্স ফ্রেমের উপর ভিত্তি করেই কোনো কিছুর আহ মানে বৈশিষ্ট্য, সেগুলোকে আমরা মাপি। তা এখন যে লজিকের যে গ্রাউন্ডের কথা প্রশ্নটা তোলা হয়েছে, এখন দুটো গ্রাউন্ড বলা হয়, অর্থাৎ দুইভাবে এটাকে বা তিনভাবে বিচার করা যায়। একটা হচ্ছে যে মেটাফিজিক্যাল গ্রাউন্ড। মেটাফিজিক্যাল গ্রাউন্ডটা কি, সেটা বলে যে লজিক সত্য কারণ বাস্তবতার প্রকৃতি নিজেই হচ্ছে লজিক্যাল। অর্থাৎ বাস্তব জগতে একটা বস্তু একই সাথে দুই জায়গায় থাকতে পারে না, অর্থাৎ এটা হচ্ছে ল অফ নন কন্ট্রাডিকশনের যে নিয়মটা। আর কোনো ঘটনার কারণ আছে, এই জন্য ক্যাজুয়ালিটি, অর্থাৎ যেটা কারণ কার্যকারণ যে নিয়মটা, এটা হচ্ছে কি লজিক্যাল। আর একটা হচ্ছে এপিস্টেমিক গ্রাউন্ড, অর্থাৎ জ্ঞানতাত্ত্বিক যে ভিত্তিটা, সেটা হচ্ছে লজিক সত্য কারণ মানুষের মস্তিষ্ক এভাবেই তথ্য প্রক্রিয়া করে। যেভাবে আমরা চিন্তা করি, যে কোনো কিছু দেখি, কোনো কিছুর মধ্যে আমরা প্যাটার্ন খুঁজি, যে আমরা সাদৃশ্য খুঁজি, পার্থক্য ধরি, তারপরে কারণ ফল এগুলো খুঁজি, তো এটা থেকে লজিকের নিয়ম তৈরি হয়। অর্থাৎ লজিক মানুষের এই যে জ্ঞানের যে কাঠামো, সেই কাঠামোর একটা ফল। আরেকটা হচ্ছে নর্মেটিভ গ্রাউন্ড, যেটা মান্যতার ভিত্তি। এটি বলে যে লজিক হচ্ছে চিন্তার আদর্শ পদ্ধতি, এটি ব্যবহার করলে সঠিক সিদ্ধান্ত পাওয়া যায়। এখানে লজিক বাস্তবতার কবি নয়, এটা হচ্ছে চিন্তার মানদণ্ড। তাহলে আসল উত্তরটা আমরা কি দিতে পারি এখান থেকে? তো দার্শনিকদের মতে লজিকের একক কোনো গ্রাউন্ড নেই, কিন্তু তিনটি স্তর আছে। একটা হচ্ছে বাস্তবতার লজিককে সম্ভব করে, বাস্তবতা লজিকেই সম্ভব করে, মস্তিষ্ক লজিককে রূপ দেয়, আর নিয়মতান্ত্রিকতা লজিককে ব্যবহারযোগ্য করে তোলে। তার মানে কি বলতে পারি, যে লজিকের গ্রাউন্ড হচ্ছে বাস্তবতার গঠন, তার সাথে মানব চিন্তার কাঠামো, তার সাথে সঠিক যুক্তির নীতি। অর্থাৎ এই তিনটা জিনিসের সমন্বয় হচ্ছে লজিকের গ্রাউন্ড গঠিত। জি, এটা হচ্ছে আমার সর্বশেষ বক্তব্য। করে ওই যে লজ অফ লজিক এবং লজ অফ ফিজিক্যাল নেচার, যে ন্যাচারাল লজ, তার গ্রাউন্ডিংটা, আপনি গ্রাউন্ডিং এর একটা ব্যাখ্যা দিলেন, এখানে তিনটা পয়েন্ট বললেন কিভাবে হয়। এ নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে, অনেক দ্বিমত আছে, বহুমত অবশ্যই হবে এখানে। এই জন্য এই নিয়ে পরবর্তীতে আমরা আপনার সঙ্গে আলোচনা করব যে আসলে গ্রাউন্ডিং বলতে আমরা কি বুঝি, এবং এই গ্রাউন্ডিংটা আসলে কি। নেচার তো নিজেই গ্রাউন্ডিং হতে পারে না, নেচারটা কিসের উপরে গ্রাউন্ডেড আছে, সেটাই আমাদের প্রশ্ন হবে ইনশাআল্লাহ পরবর্তীতে। আপনাকে বিদায় দেওয়ার পূর্বে সারোর ভাই, আপনি কি কিছু বলবেন এখানে? আমরা ইতিমধ্যে অন্যদের কাছ থেকে শুনেছি। আমি তো সংক্ষেপে যদি বলেন। হ্যাঁ, সংক্ষেপে বলছি। আমি তো বেশি কনভিন্স হলাম না ওনার আদর্শের ব্যাপারটাতে একটু কেমন থেকে গেল। শুধু আমি বলবো যে এখন জানা যায় একই বস্তু একাধিক জায়গায় থাকতে পারে, এটা কোয়ান্টাম ফিজিক্সের রিয়ালিটি। হ্যাঁ, তো উনি এক বস্তু একসঙ্গে একাধিক জায়গায় থাকতে পারে। এটা জাস্ট আমি কারেক্ট করে দেবো ফাইনাল এটাতে। ওটা কন্ট্রাডিকশনের মধ্যে পড়ে না। যদি কন্ট্রাডিকশন তখন হতো যদি বস্তুকে বলতাম যে বস্তুর ডেফিনেশনের মধ্যে দিতাম যে একই জায়গা আবদ্ধ থাকাটা বস্তুর ডেফিনেশনের মধ্যে ফেলতাম, তাহলে ওটা পড়তো। কিন্তু এখন কোয়ান্টাম মডেলে আমরা জানি যে একই জিনিস নেসেসারিলি না যে একই জায়গায় আবদ্ধ থাকবে। যদি সবই বস্তু বলে তাহলে এক কথা, আর যদি সবই বস্তু না বলে এক কথা। ঠিক আছে,
মুসা ভাই, এটা ছিল কথা। জাযাকাল্লাহ খাইরান। শান্ত ভাই, আপনার কাছ থেকে সর্বশেষে কিছু শুনি, তারপরে আমরা ফারাহ ভাইকে আজকের মতো বিদায় দেবো ইনশাআল্লাহ। জাস্ট সংক্ষেপে যদি কিছু বলেন, ঠিক আছে? আপনি কি কনভিন্স হয়েছেন? আপনার না, মত না, আমি চেঞ্জ তো করেছেন? আমি কোনোভাবে আসলে কনভিন্স হই নাই, বরং আমি আর যেটা পাইলাম সেটা হচ্ছে ফারাবী ভাই নিজে নিজের যে আইডিওলজি সেটার যে ল্যাকিংস গুলো আমাদের সামনে তুলে ধরলেন। প্রথমত আসলে আমি প্রথমে চাচ্ছিলাম যে একটু সরাসরি আপনার সাথে বা দু একজনের সাথে আর কি সরাসরি আলোচনা করার জন্য। এখন সময় অনেক চলে গেছে, অনেকে কথা বলেন, কথার মাঝে তাদের বক্তব্য দেন, এটা তো অবশ্য ঠিকই। আহ, কিন্তু স্পেসিফিক ভাবে আমি আসলে নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে আসছিলাম, কিন্তু সেই আলোচনাটা ভিন্ন দিক চলে গেছে, যে বিষয়ে আসলে আমি আম, এখন আলোচনার জন্য আসলে প্রস্তুত ছিলাম না। আমরা একটু আমার মনে হয় আপনারা সবাই একটু হতাশ হয়েছেন যে আপনারা হয়তো কনভিনসিংলি ওনার অবস্থান সম্পর্কে জানতে পেরেছেন আরো পরিষ্কারভাবে, আর না আপনারা কনভিন্স হয়েছেন এই মতাদর্শ চেঞ্জ করার জন্য। উনি নেক্সট টাইম আমাদের প্রত্যাশা উনি আরো কনভিনসিং আরো কিছু উপস্থাপনা নিয়ে আসবেন ইনশাল্লাহ, এবং ওনার মতো অন্যান্য যারা নিজেকে আমাদের ইসলাম ধর্মের উপরে ওনাদের সন্দেহ আছে, সংশয় আছে, এবং ইসলামের যে মতাদর্শের উপরে আপনারা সন্দিহান এবং এই মতাদর্শকে আপনারা ফলো করেন না, আপনারা আপনার নিজেদের মতাদর্শ এসে উপস্থাপন করে আমাদেরকে কনভিন্স করার চেষ্টা করবেন।